স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। 4 দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। তার সফরে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়ানোর চেষ্টা করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, ক্যাম্প পরিদর্শন শেষে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন মহাসচিব। পাশাপাশি একটি মডেল মসজিদও উদ্বোধন করার কথা রয়েছে। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে প্রায় $15 মিলিয়ন দরকার, কিন্তু এই মানবিক সহায়তা অনেক কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের এই সফর মানবিক সহায়তা জোগাড়ে ভূমিকা রাখবে। প্রফেসর ইউনুস এবং অ্যান্তোনিও গুতেরেস দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবে। ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্র যখন সংকুচিত করে এনেছে ইউএসএআইডি সহ বিভিন্ন সংস্থা, সেই সময়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধান এবং বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে তার এই সফরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 13ই মার্চ 4 দিনের ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এমন এক সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন যখন রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে। আলোচনায় বিষয়টি নিয়ে উদ্বেগ থাকবে, এমনটাই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আর এই সফরে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখেন তারা। যেখানে নানাবিধ ধরনের প্রশ্ন বাংলাদেশকে নিয়ে তোলা হচ্ছে, এবং আমরা যতই বলি না কেন, ইমেজের একটা ইস্যু থেকে যায় বাংলাদেশ সেই জায়গাটাতে, এবং সেখানে ধরেন এই ধরনের একটা ভিজিট সেটা আমাদেরকে পার্টিকুলারলি এই রেজিমকে একটা বড় ধরনের একটা স্বীকৃতি দেয়। যেভাবে যুক্তরাষ্ট্র বড় আকারে এক্সটার্নাল এইডের ব্যাপারে যেই রিথিঙ্কিং শুরু হয়েছে, তার একটা প্রেশার অলরেডি পড়েছে। রোহিঙ্গারা কিভাবে থাকবে এবং কিভাবে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ত্বরান্বিত করা যায়, কারণ জাতিসংঘ কিন্তু বলতে গেলে এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করতে পারেনি, একেবারে শূন্য। তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা দেওয়া দরকার। গেল 11ই ফেব্রুয়ারি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে জুলাই গণহত্যা নিয়ে। গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জাতিসংঘের কিছু করার নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। সেটা জাতিসংঘের কাজ নয়, সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বিপক্ষীয় ব্যাপার, এবং এখানে অনেক রাজনৈতিক বিষয়ও ইনভলভ আছে। সেটা না, সেই জায়গাটাতে আমি মনে করি না যে তারা এবং জাতিসংঘের এটা ম্যান্ডেটও না। জাতিসংঘের কোনো ব্যাপার না, দুই দেশের উপরেই ছেড়ে দিতে হবে। এটা পুরোপুরি দুই দেশ এবং মূলত বাংলাদেশের জনগণের উপরে এটা ছেড়ে দিতে হবে। শুক্রবার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস 12 লাখের বেশি রোহিঙ্গার। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে আরও অন্তত 80,000 রোহিঙ্গা। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 করার ঘোষণায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশুদের শিক্ষা বন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও। এমন বাস্তবতায় শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি হবে এমন আশা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবিও জানাবেন তারা। সেই হিসাবৰ আর রেসপন্সিবিলিটি হল যে UN, তো UN আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টু বি দি সেফ জোন করে
আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব আর তো বাংলাদেশ সমাজীয় এত বেশি পারেশান দিয়ে আনো উড়িব এখন আর বাংলাদেশের পাবলিকল্লা বেশি বড় চ্যালেঞ্জেস বনি কি গই। এদিকে এ সফরের মধ্য দিয়ে প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক বার্তা আসবে এমন আশা স্থানীয়দের। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায়। দুই বিশিষ্ট ব্যক্তির সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আমরা কক্সবাজার জেলার বাহিরেও আমাদের বাহির থেকে কিছু ফোর্স আসছেন, সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে দেয়া হবে এমন বার্তা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে রোহিঙ্গাদের পাশে রয়েছেন সেটি একটি প্রতীকী রূপ হিসেবে দেখা যাবে এবং যারা রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে এখনো রোহিঙ্গাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং হত্যা, লুণ্ঠন, ঘরবাড়ি পোড়াচ্ছে রাখাইনে, তাদেরকেও বার্তা দেওয়া হবে যে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে আছে। এর আগে 2018 সালের 2রা জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্প সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। ডিবিসি নিউজ ডেস্ক। এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসির শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। 2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা। তাতে দেওয়া হয় 3টি শর্ত। এখন পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয়, নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয় সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি, সেই জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি। আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার প্রতিবাদে 24 ঘন্টা সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ইমার্জেন্সি বিভাগ খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বুধবার রাত 9:30টায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়াও দেশের সব মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা। পুলিশ বিনা উস্কানিতে হঠাৎ করে আউট অফ নোয়ার তারা 5-10 মিনিটের মধ্যে তারা অল আউট অ্যাটাকে যায়। এর প্রতিবাদে আগামী 24 ঘন্টা আমাদের একাডেমিক সব মেডিকেল, ডেন্টাল স্টুডেন্ট এবং সকল ডাক্তার ভাইদের প্রতি আহ্বান জানাই, এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। দেশে কিডনি সংক্রান্ত রোগে ভুগছে 3,80,00,000 মানুষ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে 50 থেকে 69% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। আইন সংশোধন করে কিডনি দানকে সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা। সরকারি ও বেসরকারি সংস্থার হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের জটিলতায় ভুগছেন প্রায় 4 কোটি মানুষ। কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 জন রোগী তা বহন করতে পারে না। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 90% রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। প্রতি 10 জনে একজন কিডনি রোগী বিদেশে, কিন্তু আমাদের দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগী। 40,000 থেকে 45,000 রোগীর কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 75 থেকে 80% রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর। চিকিৎসকরা জানান, ব্যয়বহুল হওয়ায় 80% রোগী ডায়ালাইসিস চালিয়ে নিতে পারেন না। আছে আরও আনুষঙ্গিক খরচ। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা তো কারো কারো কল্পনারও অতীত। সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন, ডায়ালাইজার, যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে। তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে। শতকরা 10 ভাগ লোকেরও সামর্থ্য নেই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর, যার জন্য প্রয়োজন আইনের সংশোধন। যে আমাদের যে অর্গান অ্যাক্ট ল আছে সেটা বয়সটা একটু বাড়ানো দরকার। মৃত ব্যক্তির কিডনি, যেটাকে আমরা বলি ব্রেন ডেথ, যারা আইসিইউতে মৃত্যুবরণ করে, সেইটা বাড়ানো দরকার। দাতার পরিধিটা এখনো সংকীর্ণ, একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশের রোগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে। তারা আরও জানান, রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 10 বেডের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদী থেকে রাতে লোকালয়ে উঠে এসেছে একটি কুমির। রাত 9টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। নদী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে লোকালয়ে উঠে আসে কুমিরটি। এরপর স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে আটকে ফেলে। পরে কুমিরটিকে বেঁধে ভ্যানে করে পুরো এলাকা ঘোরানো হয়। কুমিরটিকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ। শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে। এলাকায় প্রচুর মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তার জন্য কুমিরটিকে শৈলকুপা থানায় রাখা হয়েছে। রাত 3:30টার দিকে খুলনা থেকে বন বিভাগের ওয়াইল্ড লাইফ টিমের কাছে কুমিরটিকে হস্তান্তর করা হয়। কুমিরটি 8 থেকে 10 ফুট লম্বা বলে ধারণা করা হচ্ছে। একজন একভাবে বাঁশ দিয়ে বাড়ানোর চেষ্টা করছে। আমরা তাকে আহত না করার চেষ্টা করে তাকে কৌশলে অবলম্বন করে তাকে ধরার চেষ্টা করছি। কুষ্টিয়ার খাজানগর মোকামে রমজানেও ঊর্ধ্বমুখী চালের দর 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মিলাররা শঙ্কা করছেন, বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে। লাগাম টানতে আমদানির ওপর জোর দিতে বলছেন কেউ কেউ। চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি ভোক্তাদের। চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল 78 থেকে 79 টাকা 20 পয়সা। 10 দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। সরু চালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের। রোজা শুরু থেকে আমরা চাউল কিনেছি 1950, 1960, আর সেটা এখন বর্তমানে কিনছি 2010-2020। কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না, ক্রাইসিস দেখাচ্ছে। সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। মিল মালিকরা বলছেন, দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট। এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা। 1 মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল 2600, 2500 টাকা। তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। হাস্কিন মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। সেক্ষেত্রে মাঝে যে 2 মাস শুরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে।
কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। জেলা খাদ্য বিভাগের দাবি, মজুতদারি ও মুনাফালোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত। ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি আছে, সামঞ্জস্য আছে। আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুত কোনো মিলে আমরা আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটার দাম স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ার খাজানগর মুকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। 4 বছর পর গাইবান্ধার রংপুর চিনিকল চালুর খবরে খুশি স্থানীয়রা। আখ চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। মিলটি চালু হলে কাজের সুযোগও হবে অনেকের। অন্তত 3 মাসের সক্ষমতা অর্জন করে মিল চালু করতে চায় কর্তৃপক্ষ। 4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র, যানবাহন। গত বছরের ডিসেম্বরে সিদ্ধান্ত আসে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরু। আর এতে আবারও আখ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। প্রস্তুত করা হচ্ছে মিলের নিজস্ব খামার। খেটে খাওয়া সকল পর্যায়ের মানুষের প্রাণের দাবি এই সুগার মিলটি পুনরায় চালু করে অত্র এলাকার অর্থনীতির চাকাকে সচল করা হোক। মিলটা চালু হলে আমাদের আমার গৌরব বা অহংকার বা আগের মতন মোরাবান বলতে পারি আমরা এই জিনিসটা ঘুরে নিচ্ছি, বন্ধ মিল ঘুরে নিচ্ছি। এলাকায় সুগার মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা শোনার পরে লোকজন অনেক খুশি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো হবে, এলাকাবাসী ভালো থাকবে, শিল্প কারখানা বাঁচবে, আখ চাষি বাঁচবে। উত্তরবঙ্গের যে বৃহৎ একটা ভারী শিল্প, এটা যদি পুনরায় চালু হয় এখানকার মানুষরা স্বচ্ছন্দে চলতে পারবে। বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল চালু হতে পারে 3য় ধাপে। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি। অন্তত 3 মাসে সক্ষমতা অর্জন করে মিলটি চালু করার লক্ষ্য কর্তৃপক্ষের। প্লান্টেশন বাড়ানোর জন্য তৎপরতা আছে, সদর দপ্তরেরও নির্দেশনা আছে। তো আমরা আশা করছি প্রথম শ্যামপুর সেতাবগঞ্জ, তারপর পঞ্চগড় পাবনা, 3য় ধাপে যে রংপুর সুগার এবং কুষ্টিয়া চালু হবে পর্যায়ক্রমে। 1957-58 মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় এটি। ডিবিসি নিউজ ডেস্ক। জমে উঠেছে আরব আমিরাতের আবুধাবির ইফতার বাজার। কম খরচে পাওয়া যাচ্ছে রকমারি সব ইফতার সামগ্রী। মুখরোচক ইফতারিতে খুশি প্রবাসী ক্রেতা বিক্রেতা। বিশেষ করে প্রবাসের মাটিতে বাংলাদেশের বিভিন্ন ইফতার সামগ্রী পেয়ে তারা আনন্দিত। জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন অন্তত 10 লাখ বাংলাদেশি। কর্মব্যস্ততার প্রবাস জীবন ইফতারে বঞ্চিত হচ্ছেন দেশের স্বজনদের হাতে বানানো খাবারের স্বাদ থেকে। কিন্তু সেই অপ্রাপ্তি কিছুটা হলেও মিটছে আবুধাবির বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্টুরেন্টের বাহারি ইফতার আইটেমে। ফলে দূর প্রবাসে থেকেও দেশীয় স্বাদের টানে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা রকমারি ইফতারের ব্যবস্থা করেছি এবং বাঙালি বিভিন্ন আইটেম সহ আমরা বিপুল পরিমাণের ইফতারের ব্যবস্থা করেছি। হালিম, দই, ক্ষীর, রসমালাই, চনাবোট, পেঁয়াজু, আলুর চাপ, বেগুনি, খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। দেশি ভাইদের জন্য হরেক রকমের ইফতার আইটেম করে থাকি। খানা পিনা এবং কি সেহরির খানা পর্যন্ত আমরা অনেক আইটেম করে থাকি। যারা আছেন সমস্যা না আছেন একদম কম দামে আমরা দিয়ে দিব। সুলভ মূল্যে দেশীয় স্বাদের ইফতার পেয়ে খুশি প্রবাসীরা। আমাদের প্রয়োজনীয় সাইজ আইটেম থেকে আমি খুদ নিয়ে যাওয়ার জন্য আছে কাস্টমার হিসেবে। আমরা যে দেশে পাই, যেগুলো খাই, সে সব আইটেম আপনি এখানে পাবেন। এখানকার ইফতার সামগ্রীতে কোনো কৃত্রিম রং কিংবা কেমিক্যাল ব্যবহার হয় না, তাই প্রতিটি মুখরোচক খাবারই স্বাস্থ্যসম্মত। খাবারের মানের ব্যাপারে কোনো সন্দেহ নেই বলেও জানান প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। দেখে নেব প্রথম আলোর আজকের শিরোনাম। প্রথম আলোতে এসেছে শাপলা চত্বরের ঘটনায় মামলা, হাসিনা ইমরান সহ 9 আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইমরানের সম্পৃক্ততা প্রশ্নে প্রসিকিউটর বলেন, হেফাজতের কর্মসূচি দমনে তিনি সহযোগিতা করেছিলেন। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতনে মামলা হয়েছে। এরপরে আছে সমকাল। সমকালে উঠে এসেছে
ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ষড়যন্ত্র। বিশ্ব কিডনি দিবস আজ। 5 বছর ধরে ধুঁকছে প্রকল্প। 5 বার বদল পরিচালক। 255 কোটি টাকার প্রকল্পে খরচ হয়েছে মাত্র 2 লাখ। এরপরে আমার হাতে আছে যুগান্তর। যুগান্তরে উঠে এসেছে স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শেল্টার দিচ্ছে দুটি দল। ঐকমত্য কমিশনের চিঠির জবাব 2-1 দিন পর। এরপরে হাতে আছে দৈনিক কালবেলা। কালবেলাতে শিরোনামের মধ্যে আছে বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে। পরিদর্শক পদায়নেও নতুন নীতিমালা হচ্ছে। সরাসরি এএসআই নিয়োগের চিন্তা। কমেছে কনস্টেবলদের প্রশিক্ষণের সময় 6 মাসের পরিবর্তে 4 মাস। এরপরে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে দল চাইলেই বড় পরিবর্তন। নির্বাচন ব্যবস্থা সংস্কারে 27টি প্রস্তাব। এরপরেই হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। শনিবার জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক। এরপরে হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং। গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট। এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন 16,477 মেগাওয়াট। এরপরে হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তায় আজকের প্রধান শিরোনামের মধ্যে চলে গেলেন বাংলাদেশের জুতার বৈশ্বিক কারিগর। আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি প্রথম পণ্য পাট। 70-এর দশকের শেষ প্রান্তিকে রপ্তানি পণ্য হিসেবে যাত্রা শুরু করে তৈরি পোশাক। এরপরে আমার হাতে আছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। মুডস কাটস ব্যাংকিং আউটলুক টু নেগেটিভ ফরকাস্ট বাংলাদেশ রিয়েল জিডিপি গ্রোথ টু স্লো টু 4.5 পিস ইন ফিসক্যাল ইয়ার 25 ফ্রম 5.8 পিস ইন ফিসক্যাল ইয়ার 24। এরপরে হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সেন্ট্রাল ব্যাংক ডিজলভস মেঘনা NRB ব্যাংক বোর্ডস ফর গোয়িং এগেনস্ট ডিপোজিটার্স ইন্টারেস্ট। এরপরে আছে দ্য ডেইলি অবজারভার। মে 5 শাপলা চত্বর মেহাম। আইসিটি ইস্যুস অ্যারেস্ট ওয়ারেন্টস ফর হাসিনা ফর আদার্স। এরপরে আছে দ্য নিউ এজ। ফিডব্যাক অন ন্যাশনাল কনসিকুয়েন্স। মেজর পার্টি সেট টু মিস ডেডলাইন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।